পৃষ্ঠা 141 পরবর্তী অংশ। সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী টাইপ 2 মার্কস 3। প্রশ্ন 1, অপসারণের প্রথম সূত্রটি কি? উত্তর, অপসারণের প্রথম সূত্র, পূর্ববর্তী কোনো ঘটনাকে যদি অপসারণ করা হয় এবং তার জন্য কার্যটি ঘটার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয় তাহলে সেই পূর্ববর্তী ঘটনাটি কারণের অন্তর্ভুক্ত নয়। Whatever antecedent can be left out without prejudice to the effect can be no part of the cause. কারণের গুণগত লক্ষণ থেকে অপসারণের সূত্রটি পাওয়া যায়। ব্যাখ্যা, কার্যকারণ নিয়মের পরিপ্রেক্ষিতে আমরা জানি যে প্রত্যেকটি কার্যই কোনো না কোনো কারণ দ্বারা উৎপন্ন। কারণটি যদি হাজির থাকে তাহলে কার্যটিও হাজির হয়, আর কারণটি অনুপস্থিত থাকলে কার্যটিও অদৃশ্য হয়। অর্থাৎ কারণটি উপস্থিত নেই অথচ কার্যটি উপস্থিত, এমন কখনোই হতে পারে না। অতএব আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে পূর্ববর্তী ঘটনার কোনো অংশকে যদি অপসারণ বা বর্জন করা সত্ত্বেও কার্যটি সংঘটিত হয় তাহলে এরূপ কোনো পূর্ববর্তী ঘটনাকে কারণ বা কারণের একটি অংশরূপে দাবি করা যায় না। প্রশ্ন 2, অপসারণের দ্বিতীয় সূত্রটি কি? উত্তর, অপসারণের দ্বিতীয় সূত্র, কোনো একটি পূর্ববর্তী ঘটনাকে অপসারণ করার ফলে যদি অনুবর্তী কোনো ঘটনাও অপসারিত হয় তাহলে পূর্ববর্তী ঘটনাটি অনুবর্তী ঘটনাটির কারণ বা কারণের অংশরূপে বিবেচিত হবে। When an antecedent cannot be left out without the consequent disappearing, such antecedent must be the cause or part of the cause. এই সূত্রটিও কারণের গুণগত লক্ষণ থেকে নিঃসৃত। ব্যাখ্যা, অপসারণের এই সূত্রটিও কার্যকারণ নিয়ম থেকে প্রাপ্ত। কার্যকারণ সূত্র অনুযায়ী দাবি করা হয় যে কোনো কার্যের সিদ্ধির জন্য কারণের উপস্থিতি একান্ত প্রয়োজন। এক্ষেত্রে যদি কার্যের পূর্ববর্তী ঘটনাসমূহের মধ্যে একটি ঘটনাকে অপসারণ করলে কার্য উৎপত্তিতে বাধা আসে তাহলে সেই ঘটনার সঙ্গে কার্যটির একটি কার্যকারণ সম্পর্ক আছে। অথবা বলা যেতে পারে যে পূর্ববর্তী কোনো ঘটনাকে যদি বর্জন করা হয় এবং তার ফলে কার্যটিও যদি বর্জিত হয় তাহলে কার্যটির সঙ্গে ওই পূর্ববর্তী ঘটনার কোনো না কোনো প্রকার কার্যকারণ সম্বন্ধ থাকবেই। প্রশ্ন 3, অপসারণের তৃতীয় সূত্রটি কি? উত্তর, অপসারণের তৃতীয় সূত্র, কোনো পূর্ববর্তী একটি ঘটনার বাড়া কমার সঙ্গে অনুবর্তী কোনো একটি ঘটনারও বাড়া কমা ঘটে তাহলে সিদ্ধান্ত করা যেতে পারে যে ঘটনাদ্বয়ের মধ্যে একটি কার্যকারণ সম্পর্ক বিদ্যমান। An antecedent and consequent increasing and decreasing together in numerical concomitance are to be held as cause and effect. সূত্রটি কারণের পরিমাণগত লক্ষণেই নিহিত। ব্যাখ্যা, কার্যকারণের পরিমাণগত লক্ষণের মধ্যেই অপসারণের এই সূত্রটি নিহিত। আমরা জানি যে পরিমাণের দিক থেকে কারণ হল কার্যের সমান, কার্য তাই আর কিছুই নয়, কারণের একটি রূপান্তরিত অবস্থা মাত্র। সুতরাং কারণের মধ্যে যদি কোনো রকম পরিমাণগত পরিবর্তন দেখা যায় তবে একই রকম পরিবর্তন দেখা যায় কার্যের মধ্যেও। এরই পরিপ্রেক্ষিতে দাবি করা যায় যে একটি ঘটনার কোনো পরিমাণগত পরিবর্তন যদি অপর কোনো ঘটনার পরিমাণগত পরিবর্তনকে সূচিত করে তবে উভয় ঘটনার মধ্যে একটি কার্যকারণ সম্বন্ধ আছে। প্রশ্ন 4, মিলের মৌলিক পদ্ধতিগুলি কি? উত্তর, মিলের মৌলিক পদ্ধতি, মিল প্রবর্তিত এই 5টি পদ্ধতির মধ্যে প্রথম দুটি পদ্ধতি তথা অন্যায় পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতিকে মৌলিক পদ্ধতিরূপে উল্লেখ করা হয়। এই দুটি ছাড়া আর বাকি যে 3টি পদ্ধতির উল্লেখ করা হয়েছে সেগুলি মূলত ওই প্রথম দুটি পদ্ধতিরই অবস্থা ভেদে পরিবর্তিত রূপ মাত্র। যেমন বলা যায় অন্যায় পদ্ধতিটির একটি পরিবর্তিত রূপ হল অন্যায় ব্যতিরেকী পদ্ধতি। আবার সহ পরিবর্তন পদ্ধতিটি হল ভিন্ন ভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে কোনো কোনো ক্ষেত্রে অন্যায় পদ্ধতির পরিবর্তিত রূপ ও কোনো কোনো ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতির পরিবর্তিত রূপ। পরিশেষে পদ্ধতিটিকে ব্যতিরেকী পদ্ধতিরই একটি রূপান্তরিত আকার রূপে গণ্য করা হয়। সুতরাং দেখা যায় যে মৌলিক বা মূল পদ্ধতি হল দুটি, অন্যায় পদ্ধতি এবং ব্যতিরেকী পদ্ধতি। পৃষ্ঠা 142, এই দুটি মৌলিক পদ্ধতির ওপর বাকি পদ্ধতিগুলি নির্ভরশীল বলে বাকি 3টি পদ্ধতিকে গৌণ পদ্ধতিরূপে উল্লেখ করা হয়। প্রশ্ন 5, অন্যায় পদ্ধতির সংজ্ঞা ও ব্যাখ্যা দাও। উত্তর, অন্যায় পদ্ধতি, তর্কবিজ্ঞানী মিল অন্যায় পদ্ধতির সূত্রটিকে যেভাবে উপস্থাপিত করেছেন তা হল কোট, আলোচ্য কোনো অনুসন্ধানমূলক ঘটনার 2 বা ততোধিক দৃষ্টান্তে যদি অন্য একটি ব্যাপার সর্বদাই উপস্থিত থাকে তাহলে বুঝতে হবে যে ওই ব্যাপারটি বিচার্য ঘটনার কারণ বা কার্য বলে বিবেচিত। আনকোট, অর্থাৎ যদি দুটি ঘটনাকে বিভিন্ন দৃষ্টান্তে একই সঙ্গে বারবার থাকতে দেখা যায় তাহলে ওই উপস্থিতির মিল দেখে বলতে পারা যায় যে ওই দুটি ঘটনা কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ।
মিলের মতে অন্যয় পদ্ধতিটি প্রথম অপসারণের সূত্রের উপর প্রতিষ্ঠিত। এই পদ্ধতিটি যে অপসারণের সূত্রের উপর প্রতিষ্ঠিত তা হল কোন পূর্ববর্তী কোনো ঘটনাকে যদি অপসারণ করা হয় এবং তার জন্য কার্যটি ঘটনার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা না হয় তাহলে সেই পূর্ববর্তী ঘটনাটি কারণের অন্তর্ভুক্ত নয়। আনকোট। অর্থাৎ আলোচ্য ঘটনার সঙ্গে যদি সবসময় কোনো একটি ব্যাপার সবসময় উপস্থিত থাকে তাহলে আলোচ্য ঘটনাটির সঙ্গে ওই ব্যাপারটির একটি কার্যকারণ সম্পর্ক আছে বলা যায়। প্রশ্ন 6, অন্যয় পদ্ধতির দ্বিবিধ ক্রিয়া কি? উত্তর, দ্বিবিধ ক্রিয়ারূপে অন্যয় পদ্ধতি। অন্যয় পদ্ধতির মাধ্যমে আমরা কারণ থেকে কার্যকে যেমন অনুমান করতে পারি তেমনি আবার কার্য থেকে কারণকেও অনুমান করতে পারি। অর্থাৎ অন্যয় পদ্ধতির ক্ষেত্রে এরূপ দ্বিবিধ ক্রিয়া লক্ষ্য করা যায়। এই দ্বিবিধ ক্রিয়া হল 1, কারণ থেকে কার্যের অনুমান এবং 2, কার্য থেকে কারণের অনুমান। কারণ থেকে কার্যের অনুমান। আমরা এই সাংকেতিক উদাহরণটিতে যাকে কারণ রূপে উল্লেখ করেছি তা হল ক্যাপিটাল এ। এই ক্যাপিটাল এ নামক কারণের অনুগামী হিসেবে যে সমস্ত ঘটনার উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে স্মল এ নামক ঘটনাটি সাধারণভাবে সব ক্ষেত্রেই উপস্থিত। অর্থাৎ ক্যাপিটাল এ অ্যারো স্মল এ নামক অনুবর্তী ঘটনা সকল দৃষ্টান্তেই উপস্থিত। সুতরাং ক্যাপিটাল এ থেকে স্মল এ নামক কার্যটি অনুমান করা যায়। কার্য থেকে কারণের অনুমান। সাংকেতিক উদাহরণটিতে যাকে আমরা কার্যরূপে উল্লেখ করেছি তা হল স্মল এ। এই স্মল এ নামক কার্যের অগ্রগামী হিসেবে যে সমস্ত ঘটনার উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে ক্যাপিটাল এ নামক ঘটনাটি সাধারণভাবে সব ক্ষেত্রেই উপস্থিত। অর্থাৎ স্মল এ অ্যারো দিয়ে ক্যাপিটাল এ নামক অনুবর্তী ঘটনা সকল দৃষ্টান্তেই উপস্থিত। সুতরাং স্মল এ থেকে ক্যাপিটাল এ নামক কারণটি অনুমেয়। 7, অন্যয় পদ্ধতির দুটি সুবিধা উল্লেখ করো। উত্তর, অন্যয় পদ্ধতির সুবিধা। অন্যয় পদ্ধতির দুটি সুবিধা হল 1, পর্যবেক্ষণ যোগ্যতার সুবিধা। অন্যয় পদ্ধতি মূলত একটি পর্যবেক্ষণমূলক পদ্ধতি। সেজন্য দাবি করা যায় যে এই পদ্ধতির ক্ষেত্রে পর্যবেক্ষণের সুবিধাগুলিও বর্তমান। অবশ্য এই পদ্ধতিকে পর্যবেক্ষণমূলক পদ্ধতি বলা হলেও পরীক্ষণের সাহায্যেও এই পদ্ধতি অনুসরণ করা যায়। তবে ব্যাপকভাবে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে এই পদ্ধতির প্রয়োগের জন্য আমরা ব্যাপকভাবে পর্যবেক্ষণের ওপরই নির্ভর করি। আরও বলা যায় যে সমস্ত ক্ষেত্রে পরীক্ষণকে প্রয়োগ করা সম্ভব নয় সেই সমস্ত ক্ষেত্রেও এই পদ্ধতিটিকে প্রয়োগ করা যায়। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে বন্যা, মহামারী, ভূমিকম্প, গ্রহণ প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করতে গেলে একমাত্র নির্ভরযোগ্য পদ্ধতি হল অন্যয় পদ্ধতি। 2, ব্যাপক প্রয়োগ ক্ষেত্রের সুবিধা। পরীক্ষণের তুলনায় পর্যবেক্ষণ পদ্ধতির পরিধি অনেক বেশি বলে এই পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র অত্যন্ত ব্যাপক। অন্যয় পদ্ধতি প্রয়োগের ফলে আমরা একদিকে যেমন কারণ থেকে কার্যে পৌঁছতে পারি তেমনি আবার কার্য থেকে কারণেও পৌঁছতে পারি। এছাড়াও বলা যায় যে কোনো ঘটনার কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে অন্যান্য পদ্ধতিগুলি যেখানে একেবারেই অচল সেক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের একমাত্র নির্ভরশীল পদ্ধতি হল অন্যয় পদ্ধতি। এই অন্যয় পদ্ধতি প্রয়োগ করেই আমরা একদিকে যেমন অ্যানোফিলিস মশার কামড়কে ম্যালেরিয়ার কারণ বলতে পারি তেমনি আবার ম্যালেরিয়াকে অ্যানোফিলিস মশার কামড়ের কার্যরূপেও অভিহিত করতে পারি। এভাবেই অন্যয় পদ্ধতির প্রয়োগ ক্ষেত্রটি যে অত্যন্ত ব্যাপক তা বলা যায়। প্রশ্ন 4, অন্যয় পদ্ধতির দুটি অসুবিধা কি? উত্তর, অন্যয় পদ্ধতির অসুবিধা। অন্যয় পদ্ধতির দুটি অসুবিধা হল 1, প্রকৃতিগত দোষের অসুবিধা। প্রকৃতিগত দোষের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল বহু কারণবাদের সম্ভাবনা। অনেক সময় দেখা যায় যে বহু কারণের সম্ভাবনার ফলে অন্যয় পদ্ধতি দ্বারা প্রাপ্ত সিদ্ধান্তটি ব্যর্থ বা অনিশ্চিত হয়ে পড়ে। বহু কারণবাদের সম্ভাবনাটি অন্যয় পদ্ধতির গঠন প্রকৃতির মধ্যেই নিহিত। সে কারণেই একে অন্যয় পদ্ধতির প্রকৃতিগত দোষ রূপে অভিহিত করা হয়। এরূপ প্রকৃতিগত দোষ থেকে মুক্ত হওয়া সহজ নয়। 2, ব্যবহারিক দোষের অসুবিধা। অন্যয় পদ্ধতির প্রয়োগের ব্যবহারিক ক্ষেত্রগুলিকেও একাধিক দোষ বা ত্রুটি দেখা যায়। এগুলিকেই বলা হয় অন্যয় পদ্ধতির ব্যবহারিক দোষ। প্রশ্ন 9, মিলের ব্যতিরেকী পদ্ধতির সংজ্ঞা দাও। উত্তর, মিলের ব্যতিরেকী পদ্ধতি। তর্কবিদ মিল জে.এস. মিল এর মতে ব্যতিরেকী পদ্ধতির সূত্রটি হল যে দৃষ্টান্তে বিচার্য ঘটনাটি উপস্থিত আছে এবং যে দৃষ্টান্তে ওই ঘটনাটি উপস্থিত নেই তাদের মধ্যে একটি ছাড়া আর সব ব্যাপারেই যদি মিল থাকে তাহলে যে ব্যাপার প্রথম দৃষ্টান্তে উপস্থিত আছে এবং দ্বিতীয় দৃষ্টান্তে অনুপস্থিত আছে সেটি বিচার্য ঘটনার কারণ অথবা কার্য অথবা কারণের অপরিহার্য অংশরূপে বিবেচিত।
অর্থাৎ পারিপার্শ্বিক অবস্থাসমূহ একরকম থাকলেও যদি কোনো ঘটনাকে সরিয়ে নিলে অন্য একটি ঘটনাও সরে যায় এবং সেটি হাজির করলে ওই ঘটনাটিও আবার এসে হাজির হয়, তাহলে বুঝতে হবে যে ওই দুটি ঘটনার মধ্যে এক প্রকার কার্যকারণ সম্বন্ধ আছে। পৃষ্ঠা 143। 10। ব্যতিরেকী পদ্ধতির দুটি রূপ কি? উত্তর। ব্যতিরেকী পদ্ধতির দুটি রূপ। ব্যতিরেকী পদ্ধতির দুটি রূপ দেখা যায়। 1, অগ্রবর্তী বা পূর্ববর্তী ঘটনাগুলি থেকে কোনো ঘটনা বাদ দিলে অনুবর্তী ঘটনার ক্ষেত্রেও কিছু বাদ পড়ে যায়। 2, পূর্ববর্তী ঘটনার সঙ্গে কিছু নতুন ঘটনা যুক্ত করার ফলে লক্ষ্য করা যায় যে অনুবর্তী ঘটনার ক্ষেত্রেও সঙ্গে সঙ্গে নতুন কোনো বিষয় যুক্ত হয়ে যায়। সাংকেতিক উদাহরণ 1, পূর্ববর্তী ঘটনা বা কারণ ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি সদর্থক ঘটনা। অনুবর্তী ঘটনা বা কার্য স্মল এ বি সি সদর্থক ঘটনা। কারণ মাইনাস ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি নঙর্থক ঘটনা। কার্য মাইনাস স্মল বি সি নঙর্থক ঘটনা। সুতরাং ক্যাপিটাল এ হল স্মল এর কারণ। সাংকেতিক উদাহরণ 2, পূর্ববর্তী ঘটনা বা কারণ ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি নঙর্থক ঘটনা। অনুবর্তী ঘটনা বা কার্য স্মল বি, স্মল সি সদর্থক ঘটনা। কারণ প্লাস ক্যাপিটাল এ বি সি সদর্থক ঘটনা। কার্য প্লাস স্মল এ বি সি নঙর্থক ঘটনা। সুতরাং ক্যাপিটাল এ হল স্মল এর কারণ। উদাহরণ: কোনো পাত্র যদি বায়ুতে পূর্ণ থাকে এবং তার মধ্যে যদি ঘণ্টাধ্বনি সৃষ্টি করা যায় তাহলে তা শোনা যায়, কিন্তু পাত্রটি থেকে যদি বায়ুকে বের করে দেওয়া হয় অর্থাৎ বাদ দেওয়া হয় তাহলে ঘণ্টা নাড়লেও তা শোনা যায় না। সুতরাং অনুমান করা যায় যে বায়ুর উপস্থিতিই হল ঘণ্টাধ্বনি শোনার কারণ। প্রশ্ন 11। ব্যতিরেকী পদ্ধতির দুটি বৈশিষ্ট্য কি? উত্তর। ব্যতিরেকী পদ্ধতির বৈশিষ্ট্য। ব্যতিরেকী পদ্ধতির দুটি বৈশিষ্ট্য হল: 1, প্রমাণের পদ্ধতি। ব্যতিরেকী পদ্ধতি একটি প্রমাণমূলক পদ্ধতিও বা মেথড অফ প্রুফও বটে, কারণ এটি মূলত পরীক্ষা নির্ভর, আর পরীক্ষণমূলক পদ্ধতি সর্বদাই প্রমাণযোগ্য। পরীক্ষণের ক্ষেত্রে ঘটনাটি যে সমস্ত পারিপার্শ্বিক অবস্থার মধ্যে ঘটে সেই সমস্ত অবস্থাগুলির ওপর আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। এর ফলে আমরা বারবার একই বিষয়কে পরীক্ষা করে একই ফল পেতে পারি। স্বাভাবিকভাবেই তাই আমরা আমাদের প্রয়োজন মতো বিষয়টিকে প্রমাণ করতে পারি। সেজন্যই ব্যতিরেকী পদ্ধতিকে একটি প্রমাণের পদ্ধতি রূপে দাবি করা হয়। 2, একটিমাত্র বিষয়ের ব্যতিরেক বা পার্থক্য। আমরা আগেই জেনেছি যে ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে মাত্র দুটি দৃষ্টান্তের প্রয়োজন হয়। এই দুটি দৃষ্টান্তের মধ্যে আর সব বিষয়ে মিল বা সাদৃশ্য থাকলেও মাত্র একটি বিষয়ে উভয় দৃষ্টান্তের মধ্যে অমিল বা ব্যতিরেক দেখা যায়। এই একটিমাত্র ব্যতিরেক বা পার্থক্য কার্যকারণ সম্পর্ককে প্রমাণ করতে পারে। এ কারণেই মেলন MELLLONE এবং কফি COFFEY প্রমুখ তর্কবিদগণ ব্যতিরেকী পদ্ধতিকে একক ব্যতিরেকী পদ্ধতি রূপে উল্লেখ করেছেন। প্রশ্ন 12। ব্যতিরেকী পদ্ধতির দুটি সুবিধা কি? উত্তর। ব্যতিরেকী পদ্ধতির সুবিধা। ব্যতিরেকী পদ্ধতির দুটি সুবিধা হল: 1, পরীক্ষণযোগ্যতার সুবিধা। ব্যতিরেকী পদ্ধতি মূলত পরীক্ষণমূলক পদ্ধতি, সেজন্যই এই পদ্ধতিতে পরীক্ষণের সুযোগ সুবিধাগুলি আছে। সেজন্য এই পদ্ধতির সাহায্যে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয় তা কখনোই সম্ভাব্য নয়, তা সুনিশ্চিত। তাই পদ্ধতিটি সঠিকভাবেই কার্যকারণ সম্বন্ধ প্রতিষ্ঠা করতে পারে। 2, সহজ ও সরল পদ্ধতির সুবিধা। ব্যতিরেকী পদ্ধতি হল একটি অত্যন্ত সহজ ও সরল পদ্ধতি, সেজন্যই এই পদ্ধতি প্রয়োগ করার ক্ষেত্রে কোনো ঝামেলা থাকে না, কারণ এখানে মাত্র দুটি দৃষ্টান্তের প্রয়োগ হলেই যথেষ্ট। এই দুটি দৃষ্টান্তের একটি হল সদর্থক দৃষ্টান্ত এবং অন্যটি হল নঙর্থক দৃষ্টান্ত। এদের মধ্যে যে বিষয় ব্যতিরেক বা অমিল তাকেই আলোচ্য ঘটনার কারণ বা কার্যরূপে অভিহিত করা হয়। এই পদ্ধতিটিকে তাই সাধারণ মানুষ অত্যন্ত সহজেই প্রয়োগ করতে পারে। প্রশ্ন 13। ব্যতিরেকী পদ্ধতির দুটি অসুবিধা উল্লেখ করো। উত্তর। ব্যতিরেকী পদ্ধতির অসুবিধা। ব্যতিরেকী পদ্ধতির দুটি অসুবিধা হল: 1, সীমিত প্রয়োগের অসুবিধা। ব্যতিরেকী পদ্ধতি মূলত পরীক্ষণমূলক পদ্ধতি, সে কারণেই পরীক্ষণমূলক পদ্ধতির যাবতীয় সীমাবদ্ধতা এই পদ্ধতির মধ্যে দেখা যায়। আমরা জানি পরীক্ষণের ক্ষেত্র অত্যন্ত সংকীর্ণ, সুতরাং যে সমস্ত ক্ষেত্রে পরীক্ষণ সম্ভব নয় সেই সমস্ত ক্ষেত্রে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য পরীক্ষণমূলক পদ্ধতি হিসেবে ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগও সম্ভব নয়। অতএব দেখা যায় যে অন্যান্য পদ্ধতিগুলির তুলনায় ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগ ক্ষেত্র অত্যন্ত সীমিত। 2, একমুখী পদ্ধতির অসুবিধা। ব্যতিরেকী পদ্ধতি পরীক্ষণ নির্ভর হওয়ায় আমরা কারণ থেকে কার্যে যেতে পারি, কিন্তু কার্য থেকে কখনোই কারণে আসতে পারি না। আমরা সম্ভাব্য কারণের সাথে কিছু যোগ বা বিয়োগ করে আলোচ্য ঘটনার কারণ নির্ণয় করতে পারি, কিন্তু কার্যের সঙ্গে কিছু যোগ বা বিয়োগ করতে পারি না।
ব্যতিরেকী পদ্ধতি অনুসারে কোনো কার্যের কারণ আবিষ্কার করতে হলে সেই কার্যের কিছু কল্পিত কারণকে গ্রহণ করতে হয়, কিন্তু এরূপ কল্পিত কারণ দ্বারা কার্যটি সম্পন্ন হয় কিনা তা পরীক্ষণের মাধ্যমে দেখতে হয়। কিন্তু এ ধরনের কারণ কল্পনা করা কোনো প্রমাণ পদ্ধতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রশ্ন 14। অন্বয় ব্যতিরেকী পদ্ধতি কি অন্বয় পদ্ধতির যুগ্ম প্রয়োগ? উত্তর, অন্বয় পদ্ধতির যুগ্ম প্রয়োগ রূপে অন্বয় ব্যতিরেকী পদ্ধতি। অন্বয় ব্যতিরেকী পদ্ধতিটি হল অন্বয় পদ্ধতিরই দ্বৈত বা যুগ্ম প্রয়োগ। এই পদ্ধতির ক্ষেত্রে একদিকে যেমন সদর্থক দৃষ্টান্তগুচ্ছ দেখা যায়, অপরদিকে তেমনি নঙর্থক দৃষ্টান্তগুচ্ছও পরিলক্ষিত হয়। সদর্থক দৃষ্টান্তগুচ্ছে আলোচ্য ঘটনাটি উপস্থিত আছে এমন কতকগুলি দৃষ্টান্ত সংগৃহীত হয়। এই সমস্ত দৃষ্টান্তের ক্ষেত্রে একটিমাত্র ঘটনার উপস্থিতি তাদের মধ্যে মিল বা সাদৃশ্য রচনা করে, কিন্তু নঙর্থক দৃষ্টান্তগুচ্ছের মধ্যে আলোচ্য ঘটনা অনুপস্থিত আছে এমন কয়েকটি দৃষ্টান্ত সংগৃহীত হয় এবং সেই ঘটনারই অনুপস্থিতি ছাড়া আর অন্য কোনো ক্ষেত্রেই দৃষ্টান্তগুচ্ছের মধ্যে মিল বা সাদৃশ্য থাকে না। পৃষ্ঠা 144। অতএব অনুমান করা যায় যে ওই একটিমাত্র ঘটনাই আলোচ্য ঘটনার কারণ বা কার্য অথবা কারণের একটি অপরিহার্য অংশরূপে গণ্য। সদর্থক ও নঙর্থক দৃষ্টান্তগুচ্ছের সম্মিলিত রূপ বলেই একে মিশ্র পদ্ধতি বা জয়েন্ট মেথড রূপেও উল্লেখ করা হয়। প্রশ্ন 15। অন্বয় ব্যতিরেকী পদ্ধতির সংজ্ঞা দাও। উত্তর, অন্বয় ব্যতিরেকী পদ্ধতির সংজ্ঞা। অন্বয় ব্যতিরেকী পদ্ধতির সূত্রটিকে তর্কবিদ মিল নিম্নোক্তভাবে উপস্থাপিত করেছেন। বিচার্য ঘটনাটি যেসব দৃষ্টান্তে উপস্থিত আছে তাদের ঠিক পূর্বগামী বা অনুগামী ঘটনাগুলির মধ্যে যদি আরেকটি ব্যাপার অবশ্যই উপস্থিত থাকে এবং বিচার্য ঘটনাটি যেসব দৃষ্টান্তে অনুপস্থিত তাদের ঠিক পূর্বগামী বা অনুগামী ঘটনাগুলির মধ্যে যদি ওই ব্যাপারটি সর্বদাই অনুপস্থিত থাকে, তাহলে বুঝতে হবে যে সেটি বিচার্য ঘটনার কার্য অথবা কারণ অথবা কারণের অপরিহার্য অংশরূপে বিবেচিত। অর্থাৎ পর্যবেক্ষণ লব্ধ দৃষ্টান্তগুলিতে যে ঘটনা উপস্থিত থাকলে অন্য একটি ঘটনাও উপস্থিত থাকে এবং যে ঘটনাটি অনুপস্থিত থাকলে অন্য ঘটনাটিও অনুপস্থিত থাকে, সেই ঘটনা দুটির মধ্যে কার্যকারণ সম্বন্ধ অনুমান করা যায়। প্রশ্ন 16। অন্বয় ব্যতিরেকী পদ্ধতির দুটি সুবিধা উল্লেখ করো। উত্তর, অন্বয় ব্যতিরেকী পদ্ধতির সুবিধা। অন্বয় ব্যতিরেকী পদ্ধতির দুটি সুবিধা হল: 1. বিস্তৃত প্রয়োগক্ষেত্র। অন্বয় ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগক্ষেত্র অত্যন্ত ব্যাপক বা বিস্তৃত, কারণ এই পদ্ধতিকে অন্বয় পদ্ধতির দ্বৈত প্রয়োগ রূপে অভিহিত করা হয়। সুতরাং অন্বয় পদ্ধতির ন্যায় এই পদ্ধতিটিও পর্যবেক্ষণ নির্ভর বলে কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে একে ব্যাপকভাবে প্রয়োগ করা যায়। আবার যেসব ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগ সম্ভব নয়, সেই সমস্ত ক্ষেত্রেও এই অন্বয় ব্যতিরেকী পদ্ধতিকে প্রয়োগ করা যায়। 2. বহু কারণবাদের সম্ভাবনা থেকে বহুলাংশে মুক্ত। বহু কারণবাদের সম্ভাবনা থেকেও এই পদ্ধতি বহুলাংশে মুক্ত, কারণ অন্বয় পদ্ধতি শুধু কতকগুলি পর্যবেক্ষণ লব্ধ সদর্থক দৃষ্টান্ত সমূহের উপর প্রতিষ্ঠিত বলে তা বহু কারণবাদের সম্ভাবনার শিকার হতে পারে। কিন্তু অন্বয় ব্যতিরেকী পদ্ধতি একদিকেই যেমন কতকগুলি সদর্থক দৃষ্টান্ত সমূহ এবং অপরদিকে কতকগুলি নঙর্থক দৃষ্টান্ত সমূহের উপর প্রতিষ্ঠিত, সেহেতু তা বহু কারণবাদের সম্ভাবনা থেকে অনেকাংশেই মুক্ত হতে পারে। আরও উল্লেখ করা যায় যে সিদ্ধান্তটি এক্ষেত্রে অন্বয় পদ্ধতি অপেক্ষা আরও বেশি বলিষ্ঠভাবে গ্রহণীয় হতে পারে। প্রশ্ন 17। অন্বয় ব্যতিরেকী পদ্ধতির দুটি অসুবিধা উল্লেখ করো। উত্তর, অন্বয় ব্যতিরেকী পদ্ধতির অসুবিধা। অন্বয় ব্যতিরেকী পদ্ধতির দুটি অসুবিধা হল: 1. অনিশ্চিত পদ্ধতি। পর্যবেক্ষণলব্ধ পদ্ধতি বলে এই পদ্ধতির মধ্যে পর্যবেক্ষণের যে সমস্ত অসুবিধা আছে সেগুলি যথারীতি উপস্থিত। এই পদ্ধতিটিকে আমরা কখনোই সুনিশ্চিত বলে প্রমাণ করতে পারি না। এই পদ্ধতির মধ্যে প্রাপ্ত সিদ্ধান্তটি তাই সবসময় সম্ভাব্য বলে বিবেচিত, কখনোই নিশ্চিত রূপে গণ্য নয়। 2. পর্যবেক্ষণের অভাব। অন্বয় ব্যতিরেকী পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত সিদ্ধান্তটি অনেক সময় ব্যবহারিক দোষে দুষ্ট হতে পারে, কারণ এই পদ্ধতির ক্ষেত্রেও আলোচ্য ঘটনার কারণ অন্বেষণ করার সময় যে সমস্ত পূর্ববর্তী ঘটনাসমূহকে পর্যবেক্ষণ করা উচিত ছিল বলে মনে হয়, তার সবগুলিকেই যে পর্যবেক্ষণ করা গেছে এমন দাবি কখনোই করা যায় না। ফলত এক্ষেত্রেও অপর্যবেক্ষণমূলক দোষের সম্ভাবনাও থেকে যায়। প্রশ্ন 18। মিলের সহপরিবর্তন পদ্ধতির মৌল ভিত্তি কি? উত্তর, মিলের সহপরিবর্তন পদ্ধতির মৌল ভিত্তি। মিলের সহপরিবর্তন পদ্ধতিটি তৃতীয় অপসারণের সূত্রের উপর ভিত্তি করে গঠিত। আমরা জানি যে পরিমাণের দিক থেকে কারণ ও কার্য পরস্পরের সমান। স্বাভাবিকভাবেই কারণের কোনো অংশ যদি বাড়ে বা কমে, তাহলে কার্যেও অনুরূপ বাড়া কমা ঘটা স্বাভাবিক।
অর্থাৎ কারণের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কার্যের মধ্যেও পরিবর্তন দেখা যায়। এইভাবে দুটি ঘটনার মধ্যে যদি কোনো প্রকার বাড়া কমা দেখা যায় তাহলে মনে করা যেতে পারে যে ঘটনাদ্বয় কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ। প্রশ্ন 19, মিলের সহ পরিবর্তন পদ্ধতির সংজ্ঞা দাও। উত্তর, মিলের সহ পরিবর্তন পদ্ধতির সংজ্ঞা। সহ পরিবর্তন পদ্ধতির সংজ্ঞাটি যথাযথ উল্লেখ করতে হলে তর্কবিজ্ঞানী মিলের সংজ্ঞাটিকে উল্লেখ করা প্রয়োজন। তর্কবিদ মিল সহ পরিবর্তন পদ্ধতির সূত্রটির সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, কোনো ঘটনার বিশেষভাবে হ্রাস বৃদ্ধি ঘটলে তার সঙ্গে সঙ্গে যদি আরেকটি ঘটনারও ওই একইভাবে নিয়মিত হ্রাস বৃদ্ধি ঘটতে থাকে তাহলে বুঝতে হবে যে ওই দুটি ঘটনার মধ্যে কোনো না কোনো প্রকারের কার্যকারণ সম্বন্ধ আছে। অর্থাৎ যখনই একটি পূর্বগামী ঘটনা এবং একটি অনুগামী ঘটনা একইভাবে বা বিপরীতভাবে বাড়ে বা কমে তখনই বুঝতে হবে যে পূর্বগামী ঘটনাটি কারণ এবং অনুগামী ঘটনাটি কার্যরূপে বিবেচিত। দুটি ঘটনার একই সঙ্গে একইভাবে পরিবর্তন লক্ষ্য করে সিদ্ধান্ত টানা হয় বলে এই পদ্ধতিটিকে সহ পরিবর্তন পদ্ধতি বলে। প্রশ্ন 20, সহ পরিবর্তন পদ্ধতির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, সহ পরিবর্তন পদ্ধতির বৈশিষ্ট্য। সহ পরিবর্তন পদ্ধতির দুটি বৈশিষ্ট্য হল: 1, তৃতীয় অপসারণের সূত্রের উপর প্রতিষ্ঠিত। সহ পরিবর্তন পদ্ধতির প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হল যে এই পদ্ধতিটি তৃতীয় অপসারণের সূত্রের উপর প্রতিষ্ঠিত, কারণ তৃতীয় অপসারণের সূত্রে ঘটনা দুটির মধ্যে হ্রাস বৃদ্ধির পরিপ্রেক্ষিতেই কার্যকারণের মধ্যে সম্বন্ধ প্রতিষ্ঠার বিষয়টি বলা হয়েছে। 2, যে কোনো ধরনের পরিবর্তন স্বীকৃত। সহ পরিবর্তন পদ্ধতির ক্ষেত্রে ঘটনা দুটির মধ্যে যে পরিবর্তনের কথা বলা হয়েছে তা একমুখী পরিবর্তন হতে পারে, আবার তা বিপরীতমুখী পরিবর্তনও হতে পারে। পৃষ্ঠা 145। অর্থাৎ যে কোনো ধরনের পরিবর্তনই এখানে গ্রাহ্য হতে পারে। প্রশ্ন 21, সহ পরিবর্তন পদ্ধতি কিভাবে বৈজ্ঞানিক অনুসন্ধানের সহায়ক হয়? উত্তর, বৈজ্ঞানিক অনুসন্ধানের সহায়ক হিসেবে সহ পরিবর্তন পদ্ধতি। বৈজ্ঞানিক অনুসন্ধানকে এগিয়ে নিয়ে যেতে গেলে সহ পরিবর্তন পদ্ধতিকে গুরুত্ব দিতেই হয়, কারণ বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে এই পদ্ধতিটিকেই একমাত্র উপযুক্ত পদ্ধতিরূপে বিবেচনা করা হয়। বৈজ্ঞানিক অনুসন্ধানের মূল উদ্দেশ্যই হল স্থায়ী কার্যকারণ সম্বন্ধ প্রতিষ্ঠা করা, আর স্থায়ী কার্যকারণ সম্বন্ধের ক্ষেত্রে অপসারণের বিষয়টি একেবারেই অচল। আমরা সেক্ষেত্রে শুধুমাত্র কার্য ও কারণের পরিমাণগত রূপান্তরই ঘটাতে পারি, আর এরূপ বিষয়টি কার্যকারণ সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত জরুরি। সহ পরিবর্তন পদ্ধতিটিকে তাই বৈজ্ঞানিক অনুসন্ধানে সহায়তা করার সুবিধা আছে। প্রশ্ন 22, সহ পরিবর্তন পদ্ধতির দুটি সুবিধা লেখো। উত্তর, সহ পরিবর্তন পদ্ধতির সুবিধা। সহ পরিবর্তন পদ্ধতির দুটি সুবিধা হল: 1, ব্যাপক প্রয়োগ ক্ষেত্র। ব্যতিরেকী পদ্ধতির সঙ্গে তুলনা করে সহ পরিবর্তন পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ সুবিধার কথা উল্লেখ করা যায়। ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে দেখা যায় যে সদর্থক দৃষ্টান্তে যে সমস্ত ঘটনা উপস্থিত থাকে, নঙর্থক দৃষ্টান্তে তার একটি অপসারিত হয়। কিন্তু প্রকৃতিতে এমন কিছু ঘটনার পরিচয় আমরা পাই যেগুলিকে সম্পূর্ণভাবে অপসারণ করা যায় না, যেমন মাধ্যাকর্ষণ শক্তি, বায়ুমণ্ডলের চাপ প্রভৃতি। সুতরাং যে সমস্ত ক্ষেত্রে এরূপ প্রাকৃতিক কারণ উপস্থিত থাকে সেই সমস্ত ক্ষেত্রে ঘটনাগুলিকে অপসারণ করা না গেলেও সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করে তাদের হ্রাস বৃদ্ধি করানো যেতেই পারে। সুতরাং দাবি করা যায় যে যে সমস্ত ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতির প্রমাণমূলক প্রয়োগ সম্ভব নয় সেক্ষেত্রে সহপরিবর্তন পদ্ধতিকে প্রয়োগ করা চলে। সহপরিবর্তন পদ্ধতির প্রয়োগ ক্ষেত্রটি তাই অত্যন্ত ব্যাপক। 2, ব্যতিরেকী পদ্ধতির বিকল্প পদ্ধতি। সহপরিবর্তন পদ্ধতিটি অনেক সময় ব্যতিরেকী পদ্ধতির একটি বিকল্প পদ্ধতি রূপে গণ্য হয়। এর ফলে যে সমস্ত ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতি প্রয়োগ করা সম্ভব নয় সে সমস্ত ক্ষেত্রে সহপরিবর্তন পদ্ধতি প্রয়োগ করে কার্যকারণ সম্পর্কের একটি অনুমান গঠন করা যেতে পারে। সে কারণেই সহপরিবর্তন পদ্ধতিটিকে অনেক সময় ব্যতিরেকী পদ্ধতির একটি বিকল্প পদ্ধতি রূপে মনে করা হয়। প্রশ্ন 23, সহপরিবর্তন পদ্ধতির দুটি অসুবিধা উল্লেখ করো। উত্তর, সহপরিবর্তন পদ্ধতির অসুবিধা। সহপরিবর্তন পদ্ধতির দুটি অসুবিধা হল: 1, কারণের গুণগত পরিবর্তনে অক্ষম। সহপরিবর্তন পদ্ধতির সবচেয়ে বড় দোষ হল যে কার্যকারণের গুণগত পরিবর্তনের ক্ষেত্রে পদ্ধতিটি আদৌ প্রযোজ্য নয়। পারস্পরিক দুটি ঘটনা যখন পরিমাণের দিক থেকে বাড়ে কমে তখনই কেবল এই পদ্ধতির প্রয়োগ ঘটানো সম্ভব। কিন্তু আমরা অনেক সময় দেখি যে পরিমাণের পরিবর্তন ঘটাতে গিয়ে কোনো ঘটনার গুণগত পরিবর্তনও হয়ে যায়, তখন কিন্তু এই পদ্ধতিটি একেবারেই অচল হয়ে পড়ে। 2, পরিমাণগত পরিবর্তনের বাইরে। পরিমাণগত পরিবর্তন যতদূর পর্যবেক্ষণ করা যায় ততদূরই এই পদ্ধতিটিকে টেনে নিয়ে যাওয়া যায়, কিন্তু এই নির্দিষ্ট সীমানার বাইরে এই পদ্ধতির প্রয়োগ একেবারেই অনিশ্চিত।
উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে পরীক্ষণের মাধ্যমে আমরা উত্তাপ এবং জলের প্রসারণের মধ্যে সহ পরিবর্তনের মাধ্যমে কার্যকারণ সম্পর্ক স্থাপন করতে পারলেও এই অভিজ্ঞতার বাইরে যদি অন্য কিছু থাকে তাহলে সেখানে এই পদ্ধতির প্রয়োগ সম্ভব নয়। প্রশ্ন 24। নিচের আরোহী যুক্তিগুলির ক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ করা যায় তা বিচার করো। সমুদ্র উপকূলবর্তী স্থানে প্রচুর নারকেল গাছ জন্মায়। 1। সমুদ্র উপকূলবর্তী স্থানে প্রচুর নারকেল গাছ জন্মায়। প্রযুক্ত পদ্ধতি, অন্যায় পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি, সম্ভাব্য, ব্যাখ্যা ও বিচার। এক্ষেত্রে অন্যায় পদ্ধতির প্রয়োগ ঘটানো হয়েছে কারণ সমুদ্র উপকূলবর্তী কয়েকটি স্থান পর্যবেক্ষণ করে দেখা গেল যে সেই সমস্ত অঞ্চলে প্রচুর নারকেল গাছ আছে। এইভাবে একাধিক সদর্থক দৃষ্টান্তে সমুদ্র উপকূল অঞ্চল এবং নারকেল গাছের মিল পর্যবেক্ষণ করে এরূপ সিদ্ধান্ত গঠন করা হয়েছে। এই অন্যায় পদ্ধতিতে দৃষ্টান্তগুলি পর্যবেক্ষণের মাধ্যমে প্রাপ্ত বলে সিদ্ধান্তটি অবশ্যই নিশ্চিত নয়, তা সম্ভাব্য রূপে বিবেচিত। প্রশ্ন 25। নিচের আরোহী যুক্তিগুলির ক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ করা যায় তা বিচার করো। উত্তর। মশার কামড় ম্যালেরিয়ার কারণ, যেহেতু যাদেরই ম্যালেরিয়া হয়েছে তাদেরই মশা কামড়েছে। 1। মশার কামড় ম্যালেরিয়ার কারণ, যেহেতু যাদেরই ম্যালেরিয়া হয়েছে তাদেরই মশা কামড়েছে। প্রযুক্ত পদ্ধতি, অন্যায় পদ্ধতি, পৃষ্ঠা 146। গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য, ব্যাখ্যা ও বিচার। এক্ষেত্রে অন্যায় পদ্ধতির প্রয়োগ করা হয়েছে কারণ 2 বা ততোধিক ম্যালেরিয়ার রোগীকে পর্যবেক্ষণ করে দেখা গেল যে অন্যান্য বিষয়ে পার্থক্য থাকলেও একটি বিষয়ে সকলের মধ্যে মিল আছে এবং তা হল মশার কামড়। সুতরাং 2 বা ততোধিক সদর্থক দৃষ্টান্তে মশার কামড় এবং ম্যালেরিয়ার মধ্যে মিল পর্যবেক্ষণ করে আমরা এরকম সিদ্ধান্তটি গ্রহণ করেছি। অন্যায় পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্তটি প্রাপ্ত বলে সিদ্ধান্তটি কখনোই সুনিশ্চিত নয়, তা সম্ভাব্য। প্রশ্ন 26। নিচের আরোহী যুক্তিগুলির ক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ করা যায় তা বিচার করো। লাল ফুলের কোনো গন্ধ নেই। উত্তর। লাল ফুলের কোনো গন্ধ নেই। প্রযুক্ত পদ্ধতি, অন্যায় পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য, ব্যাখ্যা ও বিচার। এক্ষেত্রে অন্যায় পদ্ধতির প্রয়োগ করা হয়েছে কারণ 2 বা ততোধিক সদর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে দেখা গেল যে বিভিন্ন রকম লাল ফুলের গন্ধ নেই, অর্থাৎ কয়েকটি দৃষ্টান্তে লাল ফুল এবং গন্ধ না থাকার মধ্যে মিল বা সাদৃশ্য পর্যবেক্ষণ করে এরূপ সিদ্ধান্তটি অন্যায় পদ্ধতির প্রয়োগ করে গৃহীত হয়েছে। এই পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্তটি গৃহীত বলে তা কখনোই সুনিশ্চিত নয়, তা অবশ্যই সম্ভাব্য। প্রশ্ন 27। নিচের আরোহী যুক্তিগুলির ক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ করা যায় তা বিচার করো। রামবাবু যখনই প্রাতঃভ্রমণে বেরোন তখনই তার ঠান্ডা লাগে, আর যখনই প্রাতঃভ্রমণে বেরোন না তখন তার ঠান্ডা লাগে না। অতএব সিদ্ধান্ত করা যায় যে প্রাতঃভ্রমণে বেরোনোই রামবাবুর ঠান্ডা লাগার কারণ। উত্তর। রামবাবু যখনই প্রাতঃভ্রমণে বেরোন তখনই তার ঠান্ডা লাগে, আর যখনই প্রাতঃভ্রমণে বেরোন না তখন তার ঠান্ডা লাগে না। অতএব সিদ্ধান্ত করা যায় যে প্রাতঃভ্রমণে বেরোনোই রামবাবুর ঠান্ডা লাগার কারণ। প্রযুক্ত পদ্ধতি, অন্যায় ব্যতিরেকী পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য, ব্যাখ্যা ও বিচার। এই অনুমানটির ক্ষেত্রে অন্যায় ব্যতিরেকী বা মিশ্র পদ্ধতির প্রয়োগ ঘটানো হয়েছে। এক্ষেত্রে পর্যবেক্ষণের সাহায্যে কয়েকটি সদর্থক এবং কয়েকটি নঙর্থক দৃষ্টান্ত গ্রহণ করা হলো। সদর্থক দৃষ্টান্তে দেখা গেল যে রামবাবুর প্রাতঃভ্রমণ এবং ঠান্ডা লাগার মধ্যে সব ক্ষেত্রেই মিল আছে। আবার নঙর্থক দৃষ্টান্ত গুচ্ছে দেখা গেল যে রামবাবুর প্রাতঃভ্রমণও অনুপস্থিত এবং তার ঠান্ডা লাগাও অনুপস্থিত। সুতরাং সিদ্ধান্ত করা যায় যে প্রাতঃভ্রমণই রামবাবুর ঠান্ডা লাগার কারণ। এক্ষেত্রে দৃষ্টান্তগুচ্ছ পর্যবেক্ষণ দ্বারা গৃহীত বলে উক্ত সিদ্ধান্তটি কখনোই সুনিশ্চিত নয়, তা অবশ্যই সম্ভাব্যমূলক। প্রশ্ন 28। নিচের আরোহী যুক্তিগুলির ক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ করা যায় তা বিচার করো। যতবার চিংড়ি মাছ খেয়েছে ততবারই সে অ্যালার্জিতে ভুগেছে, কিন্তু চিংড়ি মাছ না খেলে সে অ্যালার্জিতে ভোগে না। অতএব সিদ্ধান্ত করা যায় যে চিংড়ি মাছ খাওয়াই তার অ্যালার্জিতে ভোগার কারণ। উত্তর। যতবার চিংড়ি মাছ খেয়েছে ততবারই সে অ্যালার্জিতে ভুগেছে, কিন্তু চিংড়ি মাছ না খেলে সে অ্যালার্জিতে ভোগে না। অতএব সিদ্ধান্ত করা যায় যে চিংড়ি মাছ খাওয়াই তার অ্যালার্জিতে ভোগার কারণ। প্রযুক্ত পদ্ধতি, অন্যায় ব্যতিরেকী পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য, ব্যাখ্যা ও বিচার। এক্ষেত্রে অন্যায় ব্যতিরেকী তথা মিশ্র পদ্ধতির প্রয়োগ ঘটানো হয়েছে কারণ এখানে কয়েকটি সদর্থক দৃষ্টান্ত এবং কয়েকটি নঙর্থক দৃষ্টান্তের উপর নির্ভর করে সিদ্ধান্তটি পাওয়া গেছে। সদর্থক দৃষ্টান্তে চিংড়ি মাছ এবং অ্যালার্জির মিল দেখা যায়, আবার নঙর্থক দৃষ্টান্তগুলিতে চিংড়ি মাছ এবং অ্যালার্জি কোনোটিই নেই। অতএব সিদ্ধান্ত করা যায় যে চিংড়ি মাছ খাওয়াই হলো অ্যালার্জির কারণ।
এখানে পর্যবেক্ষণের মাধ্যমে দৃষ্টান্তগুলি নেওয়া বলে সিদ্ধান্তটি অবশ্যই সম্ভাব্য সুনিশ্চিত নয়। পৃষ্ঠা 147-29। নিচের আরোহী যুক্তিগুলির ক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ করা যায় তা বিচার করো। যেখানেই জলাভূমি সেখানেই মশা, আবার জলাভূমি না থাকলে মশাও থাকে না, অতএব জলাভূমিই হলো মশার কারণ। উত্তর: যেখানেই জলাভূমি সেখানেই মশা, আবার জলাভূমি না থাকলে মশাও থাকে না, অতএব জলাভূমিই হলো মশার কারণ। প্রযুক্ত পদ্ধতি অন্যায় ব্যতিরেকী পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সম্ভাব্য। ব্যাখ্যা ও বিচার। এই আরোহ অনুমানটির ক্ষেত্রে অন্যায় ব্যতিরেকী তথা মিশ্র পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, কারণ এখানে কয়েকটি সদর্থক এবং নঙর্থক দৃষ্টান্ত পর্যবেক্ষণের মাধ্যমে সংগ্রহ করা গেল। দেখা গেল যে সদর্থক দৃষ্টান্তের সব ক্ষেত্রে জলাভূমি এবং মশা দুটোই আছে, আবার নঙর্থক দৃষ্টান্তের সব ক্ষেত্রেই জলাভূমিও নেই মশাও নেই। সুতরাং এই সিদ্ধান্ত করা যেতে পারে যে জলাভূমিই হলো মশার কারণ। পর্যবেক্ষণের মাধ্যমে গৃহীত সিদ্ধান্তটি অবশ্যই সম্ভাব্যমূলক, নিশ্চিত নয়। প্রশ্ন 30। নিচের আরোহী যুক্তিগুলির ক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ করা যায় তা বিচার করো। বায়ুপূর্ণ পাত্রে ঘণ্টা বাজলো কিন্তু বায়ুহীন পাত্রে ঘণ্টা বাজলো না, অতএব প্রমাণ করা যায় যে বায়ুর উপস্থিতি ঘণ্টা বাজার কারণ। উত্তর: বায়ুপূর্ণ পাত্রে ঘণ্টা বাজলো কিন্তু বায়ুহীন পাত্রে ঘণ্টা বাজলো না, অতএব প্রমাণ করা যায় যে বায়ুর উপস্থিতি ঘণ্টা বাজার কারণ। প্রযুক্ত পদ্ধতি ব্যতিরেকী পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি নিশ্চিত। ব্যাখ্যা ও বিচার। এই আরোহ অনুমানটির ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগ করা হয়েছে, কারণ এক্ষেত্রে দুটি দৃষ্টান্ত আছে, যার একটি হলো সদর্থক এবং অপরটি হলো নঙর্থক। সদর্থক দৃষ্টান্তে বায়ু আছে, আবার ঘণ্টাও বাজে, কিন্তু নঙর্থক দৃষ্টান্তে বায়ু এবং ঘণ্টার শব্দ দুটোই নেই। সুতরাং সিদ্ধান্ত করা সঙ্গত যে বায়ুর উপস্থিতি ঘণ্টা বাজার কারণ। এক্ষেত্রে দৃষ্টান্ত দুটি পরীক্ষণের সাহায্যে লব্ধ বলে যুক্তিটি সম্ভাব্য নয়, তা সুনিশ্চিত। 31। নিচের আরোহী যুক্তিগুলির ক্ষেত্রে কোন পদ্ধতির প্রয়োগ করা যায় তা বিচার করো। দেখা গেল যে কোনো অঞ্চলে থানা থাকায় সেখানে অপরাধ কম ঘটে, কিন্তু সেই অঞ্চল থেকে থানা উঠে যাওয়ার ফলে অপরাধ বৃদ্ধি পেল। সুতরাং থানা উঠে যাওয়াই অপরাধ বৃদ্ধির কারণ। উত্তর: দেখা গেল যে কোনো অঞ্চলে থানা থাকায় সেখানে অপরাধ কম ঘটে, কিন্তু সেই অঞ্চল থেকে থানা উঠে যাওয়ার ফলে অপরাধ বৃদ্ধি পেল। সুতরাং থানা উঠে যাওয়াই অপরাধ বৃদ্ধির কারণ। প্রযুক্ত পদ্ধতি ব্যতিরেকী পদ্ধতি, গৃহীত সিদ্ধান্তটি সুনিশ্চিত। ব্যাখ্যা ও বিচার। এই আরোহ যুক্তির ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতির প্রয়োগ লক্ষ্য করা যায়, কারণ এক্ষেত্রে মাত্র দুটি দৃষ্টান্ত আছে, যার একটি সদর্থক এবং অপরটি নঙর্থক। সদর্থক দৃষ্টানুযায়ী পুলিশ থানাও আছে, আবার অপরাধও কম, কিন্তু নঙর্থক দৃষ্টান্তে এই দুটি ঘটনাই অনুপস্থিত, ফলে এরূপ সিদ্ধান্ত করা সঙ্গত। পরীক্ষালব্ধ দৃষ্টান্ত সমূহের দ্বারা এই পদ্ধতিটি উপস্থাপিত বলে এর সাহায্যে গৃহীত সিদ্ধান্তটি সুনিশ্চিত, সম্ভাব্য নয়। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী টাইপ 1, মার্কস 2। 1. মিলের পরীক্ষণমূলক পদ্ধতিগুলির কোন সূত্রের ওপর প্রতিষ্ঠিত হয়? অপসারণ সূত্রের ওপর পরীক্ষণমূলক পদ্ধতিগুলি প্রতিষ্ঠিত, কারণ এগুলি প্রয়োগের মাধ্যমেই এই পদ্ধতিগুলিকে ব্যাখ্যা করা যায়। 2. অপসারণের সূত্রগুলির মূল উদ্দেশ্য কি? কার্যকারণ সম্পর্কের ক্ষেত্রে অপ্রাসঙ্গিক ঘটনাগুলিকে অপসারণ করাই হল অপসারণ সূত্রগুলির মূল উদ্দেশ্য। এরূপ উদ্দেশ্যের মাধ্যমেই প্রকৃত কার্যকারণ সম্পর্কটি আবিষ্কৃত হয়। 3. অপসারণের সূত্র কয়টি? অপসারণের সূত্র হল মোট 4টি, এদের মধ্যে 3টি হল মূল আর একটি হল অতিরিক্ত। 4. মিলের পরীক্ষণমূলক পদ্ধতি কয়টি ও কি কি? 5টি। অন্যায় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্যায় ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি ও পরিশেষ পদ্ধতি। এগুলিকে তাই পঞ্চ পরীক্ষণমূলক পদ্ধতি বলা হয়। পৃষ্ঠা 148। 5. অন্যায় পদ্ধতিটি কোন অপসারণ সূত্রের উপর প্রতিষ্ঠিত? প্রথম অপনয়ন সূত্রের উপর অন্যায় পদ্ধতি প্রতিষ্ঠিত। 6. পরীক্ষণমূলক পদ্ধতিগুলিকে অন্য কি নামে অভিহিত করা হয়? আরোহমূলক পদ্ধতি বা আরোহমূলক অনুশাসন নামেও পদ্ধতিগুলিকে অভিহিত করা হয়, অর্থাৎ আরোহমূলক পদ্ধতি সমান আরোহমূলক অনুশাসন। 7. ব্যতিরেকী পদ্ধতিটি অপসারণের কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? অপসারণের দ্বিতীয় সূত্রের উপর প্রতিষ্ঠিত হল ব্যতিরেকী পদ্ধতি। 8. তৃতীয় অপনয়ন সূত্রটির কারণের কোন লক্ষণের মধ্যে নিহিত? কারণের পরিমাণগত লক্ষণের মধ্যে নিহিত হল তৃতীয় অপনয়ন সূত্র, কারণ এরূপ অপনয়ন সূত্রের মাধ্যমে কারণের পরিমাণের কথা উল্লেখ করা হয়। 9. তৃতীয় অপনয়ন সূত্রের উপর কোন পদ্ধতি প্রতিষ্ঠিত?
তৃতীয় অপনয়ন সূত্রের ওপর সহ পরিবর্তন পদ্ধতিটি প্রতিষ্ঠিত, কারণ এরূপ পদ্ধতিতে কারণের পরিমাণের কথা উল্লেখ করা হয়ে থাকে। 10. অপনয়ন সূত্রের চতুর্থটির কথা কে বলেছেন? তর্কবিজ্ঞানী জোসেফ এই সূত্রটির কথা বলেছেন। প্রথম তিনটি সূত্র থেকে একটি ভিন্ন বলে একে অতিরিক্ত সূত্র বলা হয়। 11. আরোহ পদ্ধতির কথা সর্বপ্রথম কে উল্লেখ করেন? যুক্তিবিজ্ঞানী ফ্রান্সিস বেকন সর্বপ্রথম এগুলির কথা উল্লেখ করেন। বেকনের পরে এগুলিকে বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা করেছেন তর্কবিদ মিল। 12. বেকনের চিন্তাধারার সংস্কার করে আরোহ পদ্ধতিগুলির পূর্ণাঙ্গ রূপে কে প্রদান করেন? তর্কবিদ জন স্টুয়ার্ট মিল এগুলির পূর্ণাঙ্গ রূপ প্রদান করেন এবং বিজ্ঞানসম্মতভাবে এগুলিকে ব্যাখ্যা করেন। 13. অপসারণের সূত্রগুলির কার্যকারণ নিয়ম থেকে অবরোহ পদ্ধতির মাধ্যমে লাভ করা যায় একথা কে বলেছেন? একথা তর্কবিদ বেন বলেছেন। 14. মিলের পদ্ধতিগুলি যে গ্রন্থে আলোচিত হয়েছে তার নাম কি? মিলের এই গ্রন্থটির নাম হল আ সিস্টেম অফ লজিক। 15. অন্যয় ব্যতিরেকী পদ্ধতিকে আর কি নামে অভিহিত করা হয়? দ্বিত্ব অন্যয়ী পদ্ধতি রূপে অভিহিত করা হয়। এরূপ পদ্ধতিটিকে তাই অন্যয় পদ্ধতির দ্বিত্ব প্রয়োগ রূপে গণ্য করা হয়। 16. মিলের কোন পদ্ধতিটি আবিষ্কারের পদ্ধতি রূপে গণ্য? অন্যয় পদ্ধতিটি আবিষ্কারের পদ্ধতি রূপে গণ্য, কারণ এরূপ পদ্ধতিটির মাধ্যমে কার্যকারণের বিষয়টিকে আবিষ্কার করা হয়। 17. মিলের কোন পদ্ধতিটি প্রমাণের পদ্ধতি রূপে গণ্য? ব্যতিরেকী পদ্ধতিটি প্রমাণের পদ্ধতি রূপে গণ্য, কারণ এই পদ্ধতিটির মাধ্যমে কার্যকারণ সম্বন্ধকে প্রমাণ করা হয়। 18. অন্যয় পদ্ধতি কি কার্যকারণ সম্বন্ধকে প্রমাণ করতে পারে? না, প্রমাণ করতে পারে না, তা শুধু কার্যকারণ সম্বন্ধকে আবিষ্কার করে। 19. অন্যয় পদ্ধতিকে কেন আবিষ্কারের পদ্ধতি বলা হয়? কারণ এই পদ্ধতিটির সাহায্যে কার্যকারণ সম্বন্ধকে আবিষ্কার করা হয়, প্রমাণ করা হয় না, কেননা এই পদ্ধতিটি হল পর্যবেক্ষণ নির্ভর, পরীক্ষণ নির্ভর নয়। 20. কোন পদ্ধতিকে অন্যয় পদ্ধতির উন্নত রূপ বলা হয়? অন্যয় ব্যতিরেকী পদ্ধতিকে বলা হয় অন্যয় পদ্ধতির উন্নত রূপ, কারণ এটি হল অন্যয় পদ্ধতির দ্বিত্ব রূপ। 21. অন্যয় ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে ব্যতিরেকী পদ্ধতির ভূমিকা কি? ব্যতিরেকী পদ্ধতির কোনো ভূমিকাই নেই, কারণ এখানে ব্যতিরেকীর অর্থ হল নঙর্থক দৃষ্টান্ত, কোনো পদ্ধতি নয়। 22. সহপরিবর্তন পদ্ধতিতে কারণের কোন দিক উন্মোচিত হয়? সহপরিবর্তন পদ্ধতিতে কারণের পরিমাণগত দিকটি উন্মোচিত হয়, কারণ এখানে শুধু পরিমাণগত পরিবর্তনের কথা বলা হয়। 23. মিলের 5টি পরীক্ষণমূলক পদ্ধতির মধ্যে মৌলিক পদ্ধতি কটি ও কি কি? মৌলিক পদ্ধতি হল 2টি, অন্যয় পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতি, কারণ অন্যয় পদ্ধতি আবিষ্কারের এবং ব্যতিরেকী পদ্ধতি প্রমাণের দিকটিকে উন্মোচিত করে। 24. ব্যতিরেকী পদ্ধতিকে কেন প্রমাণের পদ্ধতি বলা হয়? কারণ তা কার্যকারণ সম্বন্ধকে প্রমাণ করতে পারে, সে কারণেই ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ নেই। 25. অন্যয় পদ্ধতিতে কিরূপ দৃষ্টান্তের প্রয়োজন হয়? 2 বা ততোধিক সদর্থক দৃষ্টান্তের প্রয়োজন হয়। এই সমস্ত দৃষ্টান্তের মধ্যে একটি বিষয় সাধারণভাবে গণ্য হয়। 26. ব্যতিরেকী পদ্ধতির ক্ষেত্রে দৃষ্টান্তের সংখ্যা কটি ও কি কি? ব্যতিরেকী পদ্ধতির দৃষ্টান্তের সংখ্যা 2টি, একটি সদর্থক ও একটি নঙর্থক। সদর্থক দৃষ্টান্তে ঘটনাটি উপস্থিত থাকে আর নঙর্থক দৃষ্টান্তে ঘটনাটি অনুপস্থিত থাকে। 27. স্থায়ী কারণের বিষয়গুলিতে সার্থকভাবে কোন পদ্ধতির প্রয়োগ সম্ভব? সহপরিবর্তন পদ্ধতির প্রয়োগ সম্ভব, কারণ একমাত্র স্থায়ী কারণের ক্ষেত্রেই বাড়া কমার বিষয়টি প্রতিফলিত হতে পারে। 28. কোট, সমাজে বেকারত্ব বাড়ার সঙ্গে সঙ্গে অপরাধও বৃদ্ধি পায়। আনকোট, এখানে কোন পদ্ধতির প্রয়োগ হয়েছে? এরূপ ক্ষেত্রে সহপরিবর্তন পদ্ধতির প্রয়োগ হয়েছে, কারণ এখানে কার্যকারণের পরিমাণের বিষয়টির পরিবর্তনের কথা বলা হয়েছে। 29. প্রাতঃভ্রমণ করলেই ঠান্ডা লাগে, না করলে লাগে না, কোন পদ্ধতির প্রয়োগ হয়েছে? অন্যয় ব্যতিরেকী পদ্ধতি বা মিশ্র পদ্ধতির প্রয়োগ হয়েছে, কারণ এখানে একাধিক সদর্থক ও একাধিক নঙর্থক দৃষ্টান্তের উল্লেখ করা হয়েছে। 30. কোট, পাগলা কুকুরের দংশনে জলাতঙ্ক হয়। আনকোট, এখানে কোন পদ্ধতির প্রয়োগ করা যায়? এখানে অন্যয় পদ্ধতির প্রয়োগ করা যায়, কারণ কতিপয় দৃষ্টান্তে কুকুরের দংশন এবং জলাতঙ্কের একত্র অবস্থানে এমনটি বলা যায়। 31. বহু কারণের সম্ভাবনা কোন পদ্ধতিতে দেখা যায়? বহু কারণের সম্ভাবনা অন্যয় পদ্ধতিতে দেখা যায়, কারণ এরূপ পদ্ধতিতে কার্যকারণ সম্বন্ধকে শুধু আবিষ্কার করা হয়, প্রমাণ করা হয় না।